Toronto is one of our best route nowadays. আমার both ওয়েতে on average above 90% load factor নেওয়া এবং this is the high time to increase the frequency on Toronto. আমরা আলিটালিয়ার সাথে ইন্টারলাইন এগ্রিমেন্ট করেছি যাতে রোমকে আমরা ইউরোপের একটা গেটওয়ে পয়েন্ট তৈরি করতে পারি। পারসেপশনটা একদিনে হয়নি, আবার একদিনে যাবেও না। এটার জন্য এটার বেস্ট অ্যান্সার হলো আমি আরও ভালো সার্ভিস দেয়া। ম্যানুয়ালি যত বেশি আমার ম্যানুয়াল ইন্টারভেনশন কমবে তত বেশি আমার কিন্তু কমপ্লেইন কমে যাবে। সম্প্রতি চালু 5টি রুটের 4টিতেই লাভের মুখ দেখছে বিমান। এর মধ্যে জনপ্রিয় বেশি ঢাকা টরন্টো রুট। সিউল, বাহরাইন, কুনমিং ও ম্যানিলায় ডানা মেলতে চায় বিমান। আর প্রতিষ্ঠানটির এমডির কথা, সেবা নিয়ে যাত্রীদের আগের ভাবনা বদলাতে চান তিনি। এখন সকালে এ নিয়ে থাকছে বিস্তারিত। সঙ্গে আছি আমি মশিউর অনেক। ট্রিমারটা অর্ডার দিয়েছিলাম, আমি দেখতে পেলাম যে এই ট্রিমারটা অরিজিনাল কোনোভাবে না, এমনকি এটা মাস্টার কপিও না। এটা চকবাজারের প্রোডাক্ট দিয়ে দিয়েছিল আমাকে, এন্ড সেটা আমি ইউজও করতে পারি না। আমরা যারা খুবই ছোট ব্যবসায়ী, যাতে লিমিটেশন খুব ছোট, আসলে ওই ডিজাইনের উপর ট্রেডমার্ক বা এগুলো সব ডিজাইনে তো করা সম্ভব না। যিনি নকল কপিবাজ, তার পক্ষে 3 থেকে 4 রকমের প্রোডাক্ট একসাথে এনে আমার ছবি ইউজ করে এটাকে করা সম্ভব না। সিঙ্গেল পিসও তারা পাইকারি রেটে বিক্রি করছে। সেই জায়গায় একটা নীতিমালা থাকা দরকার যে কিভাবে পাইকারি বিজনেসম্যানরা বিজনেস করবে, কিভাবে নারী উদ্যোক্তারা বিজনেস করবে। কমপ্লেইন কিন্তু এখন অনলাইনে করা সম্ভব এবং এটা প্রায় 1 বছর ধরে আমরা করছি এবং এখানে প্রচুর অভিযোগ রেগুলারই আসতো। পার ডে আমাদের একটা অ্যাভারেজ অভিযোগ আসতো 100টা মতো আমাদের এখানে কেস ফাইল হতো। দেশে ই কমার্সের বাজার 60,000 কোটি টাকা। যদিও এই বাজারের পণ্যের মান নিয়ে সন্তুষ্ট নয় গ্রাহক। এতে চ্যালেঞ্জের মুখে অনেক উদ্যোক্তা। সুনির্দিষ্ট নীতিমালা তৈরির তাগিদ ই ক্যাবের। এখন সকালে এ নিয়েও থাকবে বিস্তারিত। তবে শুরুতেই বিমানের নতুন রুট প্রসঙ্গ। সম্প্রতি চালু হওয়া 5টি রুটের 4টিতেই লাভের মুখ দেখছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ঢাকা টরন্টো রুট। আর গত মাসে চালু হওয়া ঢাকা রোম ফ্লাইটের লাভ ক্ষতির হিসেব কষতে 3 মাস সময় নিতে চায় রাষ্ট্রীয় পতাকাবাহী এই বিমান সংস্থা। ইন্টারলাইন চুক্তির মাধ্যমে এই রুট যুক্ত করবে ইতালির অন্য শহর সহ ফ্র্যাঙ্কফুর্ট ও প্যারিসকেও। বিমানের নতুন রুটগুলোর খবর নিয়েছেন নাইমাবির। একসময় দেশের পতাকা নিয়ে বিশ্বের 29টি দেশে উঠত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই রুট কমে 23টিতে গিয়ে ঠেকেছে। যদিও এই সময়ে বিমানের বহরে যুক্ত হয়েছে অত্যাধুনিক বোয়িং সিরিজ সহ 21টি উড়োজাহাজ। বিশ্বের 70টি দেশের সাথে বিমান চলাচলের চুক্তি থাকা এই এয়ারলাইন্স মনোযোগ দিয়েছে রুট সম্প্রসারণে, যেটি শুরু হয়েছিল 2022-এর জুলাইতে ঢাকা টরন্টো রুট দিয়ে। এরপর এক এক করে বিমান দেশের পতাকা উড়িয়েছে গুয়াংঝু, নারিতা, চেন্নাই ও রোমে। সদ্য চালু হওয়া রোম ছাড়া বাকি 4 রুটে ইতিমধ্যেই লাভের মুখ দেখেছে রাষ্ট্রীয় পতাকাবাহী এই সংস্থাটি। বিমানের মার্কেটিং বিভাগের তথ্য বলছে এই 5 রুটের মধ্যে সবচেয়ে ব্যস্ততম রুট ঢাকা টরন্টো। সপ্তাহে 3টি ফ্লাইট চালানো এই রুটে যাওয়া আসায় গড় যাত্রী থাকে 90%। যাত্রী চাহিদার কথা মাথায় রেখে এই রুটে আরও একটি ফ্লাইট বাড়ানোর কথা ভাবছে বিমান। টরন্টো ইজ ওয়ান অফ আওয়ার বেস্ট রুট নাওয়াডেজ। আমার বোথ ওয়েতে অন অ্যাভারেজ অ্যাবাভ 90% লোড ফ্যাক্টর নেওয়া এবং this is the high time to increase the frequency on Toronto. But unfortunately, আমার রিসোর্স প্রবলেমের জন্য আমি এখনো 3টা ফ্রিকোয়েন্সিতে যেতে পারতেছি না। ঢাকা গুয়াংঝু রুটে যাওয়া আসায় গড় যাত্রী থাকে 81%। যাত্রী চলাচলের পাশাপাশি এই রুটে বাড়ছে কার্গো চাহিদা। ঢাকা নারিতা রুটে শুরুর দিকে যাত্রী কম পাওয়া গেলেও সময়ের সাথে সাথে বেড়েছে এই রুটের চাহিদা। সরাসরি হওয়ায় এই রুটে বাংলাদেশ ছাড়াও নেপাল ও ভারতের যাত্রী পাচ্ছে বিমান। জাপান এয়ারলাইন্সের সাথে ইন্টারলাইনের মাধ্যমে নারিতা হয়ে ভ্যানকুভার ও লস অ্যাঞ্জেলেসকে যুক্ত করা হচ্ছে। বর্তমানে এই রুটেও যাওয়া আসা মিলে গড়ে যাত্রী মিলছে 90%। গেল বছরের ডিসেম্বরে চালু হওয়া ঢাকা চেন্নাই সরাসরি ফ্লাইটটিতে যাত্রী যাওয়া আসা করছে 95%। আর চলতি বছরের মার্চে চালু হওয়া ঢাকা রোম ফ্লাইটের লাভ ক্ষতির হিসাব কষতে 3 মাস সময় নিতে চায় বিমান। এই রুটকে জনপ্রিয় করতে আল ইটালিয়ার সাথে ইন্টারলাইন চুক্তি করেছে তারা। তাতে এই ফ্লাইটের সাথে যেমন যুক্ত করা যাবে মিলান, নেপলস, ভেনিস, সাথে ফ্র্যাঙ্কফুর্ট থেকে রোম হয়ে ঢাকা ও প্যারিস থেকে রোম হয়ে ঢাকাকেও যুক্ত করার কাজ চলছে। আমরা আল ইটালিয়ার সাথে ইন্টারলাইন এগ্রিমেন্ট করেছি যাতে রোমকে আমরা ইউরোপের একটা গেটওয়ে পয়েন্ট তৈরি করতে পারি। If somebody wants to travel from Frankfurt, Rome, Dhaka
বা প্যারিস, রোম, ঢাকা করতে চায় অ্যাপার্ট ফ্রম উইদিন ইটালি, তাকে ব্যাগেজ আর বের করতে হবে না, থ্রো চেক ইন করে সে ঢাকায় চলে আসতে পারবে। সেন্ট্রাল মনিটরিং যেটা আমরা ডিজিটালি আমরা মনিটরিং করছি। আপনি দেখেন এমডি বলছেন বিমানের সেবার মান নিয়ে যাত্রীদের আগের ভাবনা আমূল বদলে দিতে চান তিনি। লাগেজ ও মালামাল প্রাপ্তির সময় কমাতেও চলছে জোর প্রচেষ্টা। পাবলিক পারসেপশন এটা খুবই ইম্পর্টেন্ট, এবং এই পারসেপশনটা একদিনে হয়নি, আবার একদিনে যাবেও না। এটার জন্য এটার বেস্ট অ্যান্সার হলো আমি আরও ভালো সার্ভিস দেয়া। আমার লাগেজটা যাতে আমি এয়ারক্রাফট থেকে নিয়ে আসার ক্ষেত্রে আমরা আরও যন্ত্রপাতি নিয়ে আসছি, যাতে ম্যানুয়াল হ্যান্ডলিংটা আরও কমে যায়। আপনি ম্যানুয়ালি যত বেশি আমার ম্যানুয়াল ইন্টারভেনশন কমবে, তত বেশি আমার কিন্তু কমপ্লেন কমে যাবে। আমরা চাচ্ছি একদম বেলি থেকে শুরু করে লাগেজ বেল্টে ডাইরেক্ট যাতে লাগেজটা চলে আসে। তবে মুনাফার অংশ বাড়াতে পারে বিমানের বিজনেস ক্লাস, এমন পরামর্শ এভিয়েশন বিশেষজ্ঞদের। তারা বলছেন সাশ্রয়ী দামের টিকেটে সেবার মান উন্নত হলে যাত্রীদের আগ্রহ আরও বাড়বে। আমরা বাংলাদেশি সবগুলো এয়ারলাইন্সে কিন্তু আমরা এখনো কিন্তু ফোকাস করতেছি একটা সার্টেন গ্রুপকে, এলিট গ্রুপকে কিন্তু আমরা ফোকাস করছি না। তাদের উচিত বিজনেস মানে ওই এলিট গ্রুপটাকে ফোকাস করা, কারণ তা না হলে সারা জীবন কিন্তু আমরা ওইখানে থেকে যাব। বিজনেস ক্লাসে যদি আমি বেশি আকর্ষণ না করতে পারি, প্রফিটের মার্জিনটা বাড়বে না। সব ঠিক থাকলে চলতি বছর সিউল, বাহরাইন, কুনমিং ও ম্যানিলায় ডানা মেলতে চায় বিমান, যদিও প্রয়োজনীয় সংখ্যক উড়োজাহাজ ও পাইলট সংকট আছে সংস্থাটির। নাইম আবির, এখন, ঢাকা। এক ক্লিকেই অনলাইন প্ল্যাটফর্ম থেকে যে পণ্য পাওয়া যাচ্ছে তার মান কতটা সন্তুষ্ট গ্রাহক? অর্ডার করছেন এক পণ্য, মিলছে আরেক পণ্য। একই ডিজাইনের পণ্য নকল করে বিক্রি করছেন বহু বিক্রেতা। এ কারণে 60,000 কোটি টাকার ই-কমার্স বাজারের অনলাইন ব্যবসায়ীরাও আছেন বিপাকে। অনলাইন সেক্টরকে শৃঙ্খলায় আনতে তাই বিজনেস আইডির পরিকল্পনা ভোক্তা অধিকার অধিদপ্তরের। বিস্তারিত মেহেরিন আনির প্রতিবেদনে। সময় ও খরচ বাঁচাতে ঘরে বসে অর্ডার করেছেন ডিম, কিন্তু অনলাইন অর্ডার এসেছে ভীম। এমন ঘটনার সাথে কম বেশি অনেকেই পরিচিত যারা অনলাইনে কেনাকাটা করেন। অনলাইন বাজারের এই ডিজিটাল প্রতারণা থেকে গ্রাহকরা কতটা সুরক্ষিত সেটি জানানোর চেষ্টা করব আজকের এই প্রতিবেদনে। পজিটিভ রিভিউ আর লাখো লাইকের পেজ থেকে জার্সি আর ট্রিমার অর্ডার দেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া কৌশিক, কিন্তু হতাশ হন যখন সেই পণ্য হাতে পান, কারণ পেজের ছবির বর্ণনার মিল নেই তার। কিছুদিন আগে একটা ট্রিমার কিনেছিলাম, তো সেই ট্রিমারটা ছিল হলো কেএমআই এর। ট্রিমারের যে তথ্যগুলো দেওয়া ছিল এবং দাম, এই দুটার ভিত্তিতে আমি ট্রিমারটা অর্ডার দিয়েছিলাম। আমি দেখতে পেলাম যে এই ট্রিমারটা অরিজিনাল কোনোভাবে না, এমনকি এটা মাস্টার কপিও না। বিদেশি ব্র্যান্ডের লিপস্টিক বলে অ্যাডভান্স পেমেন্ট নিয়ে নন ব্র্যান্ডের পণ্য ডেলিভারি পেয়ে 10,000 টাকা খুঁয়েছেন আরেক ভুক্তভোগী দিনা। আসলে এটা চকবাজারের প্রোডাক্ট দিয়ে দিয়েছিল আমাকে, এন্ড সেটা আমি ইউজও করতে পারি না। এন্ড পরবর্তীতে আমি যখন তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছিলাম, তারা কোনো রেসপন্স করতেছিল না। বর্তমান বিশ্বে খুচরা কেনাকাটার প্রায় 1/5 হয় অনলাইনের মাধ্যমে। বাংলাদেশেও করোনাকালে জনপ্রিয়তা পায় এমন কেনাকাটা। তবে এক ক্লিকে হাতের কাছে সব চলে আসলেও পণ্যের মান যাচাই বাছাইয়ের সুযোগ না থাকায় বাড়ছে প্রতারণা। অনলাইন মার্কেটপ্লেসগুলোতে শুধু গ্রাহকরা প্রতারিত হচ্ছেন এমন নয়, খোদ বিক্রেতারাও রয়েছেন সেই তালিকায়। বিক্রেতাদের নিজস্ব ডিজাইন নিজের বলে চালিয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগও রয়েছে। শুরুটা অনলাইনে হলেও পরবর্তীতে শোরুম দিয়েছেন এমন উদ্যোক্তার সংখ্যাও কম নয়। এদের অনেকে চেষ্টা করেছেন নিজস্বতা বজায় রেখে ভিন্ন আঙ্গিকে ডিজাইন নিয়ে ক্রেতার কাছে পৌঁছাতে, কিন্তু সেসব ডিজাইন চুরি বা হুবহু নকল করার প্রবণতাও বাড়ছে। এ কারণে চ্যালেঞ্জে পড়ছেন অনেক উদ্যোক্তা, পাল্টাতে হচ্ছে কাজের ধরন। ডিজাইন চুরি এত বছর ধরে হয়, আমরা যারা খুবই ছোট ব্যবসায়ী, যাতে লিমিটেশন খুব ছোট, আসলে ওই ডিজাইনের উপর ট্রেডমার্ক বা এগুলো সব ডিজাইনে তো করা সম্ভব না। আমার প্রোডাক্টের মধ্যে 3-4 রকমের জিনিস থাকবে, যেটা যিনি নকল কপিবাজ তার পক্ষে 3 থেকে 4 রকমের প্রোডাক্ট একসাথে এনে আমার ছবি ইউজ করে এটাকে করা সম্ভব না। অফলাইনের যেটা সুবিধা কি, যে কাস্টমার নিজে আসছে। অনলাইনে কিন্তু ব্যাপার এটা না। অনলাইনে হচ্ছে কি আমাকেই কাস্টমারের কাছে রিপ্রেজেন্ট করতে হবে, আমি কোন শাড়িটা ডিজাইন করলাম, কিভাবে করলাম।
দেশে ইক্যাপ থেকে নিবন্ধনকৃত ই-কমার্স প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় ৩,০০০, কিন্তু নিবন্ধন ছাড়া বর্তমানে ফেসবুক ভিত্তিক বিজনেস পেজ আছে ৬ লাখের বেশি। দেশে বর্তমানে ই-কমার্সের বাজার ৬০,০০০ কোটি টাকা। সম্ভাবনাময় বৃহৎ এই সেক্টরটিকে ভুয়া আর অসৎ ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা করতে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দরকার বলে মনে করছে ইক্যাপ। অনেক উদ্যোক্তারা ডিপ্রাইভ হচ্ছেন পাইকারি বিজনেসম্যানদের কারণে, কারণ তারাও অনলাইনে এসে সিঙ্গেল পিসও তারা পাইকারি রেটে বিক্রি করছে। সেই জায়গায় একটা নীতিমালা থাকা দরকার যে কিভাবে পাইকারি বিজনেসম্যানরা বিজনেস করবে, কিভাবে নারী উদ্যোক্তারা বিজনেস করবে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অনলাইন কেনাকাটায় প্রতারণার অভিযোগের পরিমাণ বাড়ছে দ্বিগুণ হারে, যার বেশিরভাগ অভিযোগের নিষ্পত্তি সম্ভব হচ্ছে না শুধুমাত্র ফেসবুক পেজের অস্তিত্ব আর ঠিকানা না থাকায়। ফলে ধরাছোঁয়ার বাইরেই থাকছে প্রতারকরা। এপ কমার্সে এরকম লক্ষ লক্ষ সাইট আছে, সেখানে বিভিন্ন রকম চটকদার বিজ্ঞাপন দেওয়া হয় এবং সেখানে যেটি প্রতিশ্রুত পণ্য ওখানে বিজ্ঞাপনে যা বলা হয় সেই পণ্যগুলো দেওয়া হয় না, এবং সেটিও আমরা বিভিন্ন ফেক আইডি দিয়ে এটি করা হয়, বিভিন্ন পেজ খুলে করা হয়। এবং যখন কোনো ভোক্তারা অভিযোগ করে অথবা আমাদের দৃষ্টিতে যখন এই বিষয়গুলো আসে, আমরা প্রতিটা কেস আমরা ইন্ডিভিজুয়ালি হ্যান্ডেল করি এবং সেই অনুযায়ী এদেরকে আসলে অনেক ক্ষেত্রে ট্র্যাক করা যায় না। তবে এই সেক্টরকে শৃঙ্খলায় আনতে অনলাইন ব্যবসায়ীদের শনাক্তকরণে বিজনেস আইডির ব্যবস্থা করছে ভোক্তা অধিকার অধিদপ্তর। আমরা সিসিএমএস চালু করেছি, আমাদের কমপ্লেইন কিন্তু এখন অনলাইনে করা সম্ভব এবং এটা প্রায় 1 বছর ধরে আমরা করছি এবং এখানে প্রচুর অভিযোগ রেগুলারই আসতো। পার ডে আমাদের একটা অ্যাভারেজ অভিযোগ আসতো, 100টা মতো আমাদের এখানে কেস ফাইল হতো। তাই এই ঘটনার পরে দেখা গেল যে এটি বাড়তে বাড়তে এখন প্রায় 200-র মতো হয়ে গেছে, অর্থাৎ মানুষ এখন রেসপন্সিভ হয়েছে। অনলাইন প্রতারণা থেকে সুরক্ষিত থাকতে সচেতনতার বিকল্প নেই, তাই চটকদার বিজ্ঞাপন দেখে ক্রেতাদের ফাঁদে পা না দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা। প্রতি বছরই চা উৎপাদনে রেকর্ড গড়ছে বাংলাদেশ, কিন্তু বিশ্ববাজারে নেই কোনো অবস্থান। অথচ রয়েছে পর্যাপ্ত জমি আর প্রাকৃতিকভাবে উৎপাদিত সহযোগী নানা সুযোগ সুবিধা। বিশেষজ্ঞরা যেখানে বলছেন চায়ের গুণগত মান এবং চ্যালেঞ্জগুলোর সমাধান না করায় বৈশ্বিক প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ছে বাংলাদেশ, যদিও চা বোর্ড বলছে গবেষণা ও প্রযুক্তির উন্নয়নে চা শিল্পের অতীত ফেরানোর চেষ্টা করছেন তারা। আন্তর্জাতিক চা দিবসে এ নিয়ে আরও জানাচ্ছেন গুলজার আহমেদ, ছবি তুলেছেন অনিল পাল। প্রায় শুরু থেকেই চা বিশ্বব্যাপী জনপ্রিয় একটি পানীয়। একইভাবে সামাজিক ও অর্থনৈতিকভাবেও চায়ের উপস্থিতি বেশ তাৎপর্যপূর্ণ। বাণিজ্যিকীকরণে চায়ের প্রস্তুত ও পরিবেশনও এখন বর্ণিল বৈচিত্র্য। সেই চা উৎপাদনে বিশ্বের সমৃদ্ধ ইতিহাসের অন্যতম অংশ বাংলাদেশ। 2010 সাল পর্যন্ত আন্তর্জাতিক বাজারে চায়ের কদর বেশ উল্লেখ করার মতো, কিন্তু পরবর্তী সময়ে নানান সংকটে পড়ে দেশের চা শিল্প। ধীরে ধীরে হারাতে বসে বৈশ্বিক বাজার। বিভিন্ন সূচক বিশ্লেষণ করলে দেখা যায় বিশ্বের চা বাণিজ্যে বাংলাদেশের অবস্থান বেশ টলমলে। রপ্তানিকারক দেশ হিসেবেও অতীত অর্জনে পড়েছে ভাটা। গত 1 দশকে রপ্তানি কমেছে অন্তত 7 গুণ। শ্রমিকদের পরিবর্তন ঠিকই হয়েছে। উৎপাদন চিত্রে নজর দিলে বিষয়টি আরও স্পষ্ট হয়। এ যেমন এম এ জামান সোহেল, 3টি চা বাগানের স্বত্বাধিকারী তিনি। চা উৎপাদন করেন দীর্ঘ 20 বছর ধরে, তবে শেষ 10 বছরে দেখেননি লাভের মুখ। শ্রমের মজুরি, কৃষি উপকরণের দাম বেড়ে যাওয়ার কারণে বাগান পরিচালনা করতে বছরে প্রায় 5 কোটি টাকারও উপরে লোকসান গুনতে হচ্ছে তাকে। দেশের টাকা দেশে রাখার জন্য বিপুল পরিমাণ ইনভেস্ট করেছি, কিন্তু সেই আনুপাতিক হারে আমরা কোনো রিটার্ন পাচ্ছি না। তো এই সব মিলায়ে যদি আমরা একটা স্টেবল পজিশনে না আসতে পারি ব্যবসায়ীরা, তাইলে এই বছর হয়তো কোনোভাবে থাকতে পারবো, আগামী বছর আমরা এই ব্যবসায় আর থাকা কঠিন হয়ে যাবে। বিশ্লেষকরা বলছেন সময়ের সাথে সাথে প্রযুক্তির ব্যবহার না বাড়ানো উৎপাদনশীলতায় অন্যান্য দেশ থেকে পিছিয়ে পড়া সহ রয়েছে গবেষণামূলক কার্যক্রমের ঘাটতি। এ কারণেই এই দশা চা শিল্পের। উৎপাদন বাড়াতে গেলেই আমাদের এই ভ্যারাইটি চয়েসটা একটা ভালো, টেকনোলজিক্যাল ইনোভেশনটা লাগবে, সাথে সাথে কালচারাল প্র্যাকটিসগুলো সঠিকভাবে ফলো করতে হবে। গ্রিন টি বা আদার্স যে হার্বাল টি এগুলো তৈরি হচ্ছে, কিন্তু ওয়ার্ল্ডের ডিমান্ড অনুসারে আমরা কিন্তু সেই কোয়ালিটি সম্পন্ন চাটা তৈরি করতে পারছি না। 2010 সালে দেশের এসব চা বাগানগুলো থেকে উৎপাদিত চায়ের প্রায় 20% রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে সুসংহত অবস্থান ছিল বাংলাদেশের।
কিন্তু 2010 সাল থেকে হঠাৎ করেই সেটি নেমে আসে প্রায় 2%। শেষ 12 বছর সময়ের ব্যবধানে গড় উৎপাদন 22.2% বাড়লেও যুগোপযোগী সিদ্ধান্ত না নেয়ার কারণে আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থা সুসংহত রাখা যায়নি বলে মত সংশ্লিষ্টদের। কনজিউমিং রেট হচ্ছে 3%, তাহলে আমাদের গ্যাপ থেকে যাচ্ছে 2%। এই গ্যাপটাকে আমাদের মিটিগেট করতে হবে। আন্তর্জাতিক মার্কেট ধরতেই হলে কোয়ালিটি এবং রিলেশনশিপ মার্কেটিং, এই দুইটি, এবং সরকারের সদিচ্ছা থাকতে হবে। তবে বাংলাদেশ চা বোর্ড বলছে সব ধরনের পদক্ষেপ নিয়েছেন তারা। প্রথমবারের মতো টি টেস্টিং, কোয়ালিটি কন্ট্রোল কোর্স চালু হয়েছে। আমরা লন্ডন টি এক্সচেঞ্জের সঙ্গে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা চালু করেছি। বিদেশি ইউরোপের বাজারে আমাদের চা ঢোকা শুরু করেছে। তো আমরা আশা করি যে আমরা যে লক্ষ্য স্থির করেছি সেটা আস্তে আস্তে এগিয়ে যাব। দেশের অর্থনীতির বাজারে যে সকল পণ্যকে প্রধান অর্থনৈতিক ফসল হিসেবে বিবেচনা করা হয় তার মধ্যে অন্যতম একটি হলো এই চা। চা যে কেবল দেশের জিডিপিতে অবদান রাখছে তাই নয়, বরং কয়েক লক্ষ শ্রমিকের কর্মসংস্থান, আয় ও জীবন জীবিকাকে সরাসরি প্রভাবিত করছে এই শিল্পটি। তাই চায়ের বাজার শুধুমাত্র দেশের মধ্যেই সীমাবদ্ধ রাখলে চলবে না, বরং যদি আন্তর্জাতিক বাজারে প্রত্যাশা মতো প্রবেশ করা যায় তাহলে এই চাই হতে পারে দেশের অর্থনীতির সমৃদ্ধির জন্য অন্যতম এক উপাদান। গুলজার আহমেদ, এখন সিলেট। হবিগঞ্জে উৎপাদিত ধানের 4/3 পাইকার ও ফরিয়াদের মাধ্যমে চলে গেছে জেলার বাইরে। নৌ আর সড়কপথে প্রতিদিন 2500 টন ধান চলে যায় আশুগঞ্জ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। চাষিরা বলছেন আর্থিক প্রয়োজনে মাঠ থেকেই বিক্রি করে দিতে হয় অধিকাংশ ধান। আর ব্যবসায়ীদের দাবি, জেলায় উন্নত মানের চালকল না থাকায় ধান পাঠানো হয় উত্তরবঙ্গে। হবিগঞ্জ থেকে কাজল সরকারের প্রতিবেদনে বিস্তারিত। হবিগঞ্জের আজমিরিগঞ্জের কৃষক বেনু মিয়া এবার ধান পেয়েছেন 500 মনের বেশি, কিন্তু খুরাকের জন্য মাত্র 50 মন রেখে বাকি ধান মাঠ থেকেই বিক্রি করেছেন তিনি। ধান বেঁচে লিখি, ধান বড় নাই, মনে করুন মোটামুটি ফসল ইরা ভালো হয়েছে, 29টা একটু সমস্যা, সাধারণ কিছু রয়েছে, এটা আর বাড়িতে নিলাম না, ওই আরও সংসারের কিছু যা জামালা আছে যার ফলে বিক্রি হয়েছে। বেনু মিয়ার মতো অবস্থা হাওরের অধিকাংশ কৃষকের। ভোর মৌসুমের শুরু থেকে ধান কাটা পর্যন্ত যে টাকা খরচ হয় পুরোটাই আনতে হয় ঋণ করে। ধান কেটে প্রথমেই সুদ করতে হয় ঋণের টাকা, যে কারণে বছরের খোরাক রেখে বাকি ধান মাঠ থেকেই বিক্রি করে দিতে হয় কৃষকদের। 40 মন বেচছি আর খোরাকটা সিদ্ধ দিব কিভাবে রাখলাম আমরা, ধান দাদে ঋণের জড়িত মানুষের হাতে টাকা পয়সা নিয়ে টাকা পয়সা আমাকে দেওয়া লাগতো না। আমরা যখন ক্ষেত রোয়াই এই সময় টাকার অভাব, ঋণ করে এনে ক্ষেত রোয়ানি লাগে, সারের দর বেশি, বীজের দর বেশি, এই কারণে ঋণ মুক্ত থেকে কিছু দান আল্লাহ দেয়, আমরা রিজিকে ঋণ মুক্তি থেকে দান লাইন আমরা বেঁচে লাইনি লাগে। ধান শুকাইয়া ঘরে তো রাখার মতো এরকম পরিস্থিতি নাই, যার কারণে এখন বিক্রি করা লাগতেছে। 100-200 মন ধান পাইছে, তা বিক্রি করছে, ঋণ ফেন আছে, এরপরে পুরা 20-40 মন না দিছি। তো সংসারের মাঝে তো যাই ঝামেলা আছে, তা বাঙানের লেগে ধান ফান বিক্রি করছি। এরই মধ্যে জেলায় উৎপাদিত ধানের 4/3 চলে গেছে পাইকার ও ফরিয়াদের হাতে, আর তাদের মাধ্যমে এসব ধান চলে যায় জেলার বাইরে। প্রতিদিন সড়কপথে 2000 টন ধান যাচ্ছে উত্তরের জেলা দিনাজপুর, নওগাঁ ও বগুড়ায়। আর আজমিরিগঞ্জের 3টি নৌঘাট থেকে প্রতিদিন 550 টন ধান যায় আশুগঞ্জ মোকামে, যার বাজার মূল্য 250 কোটি টাকা। ব্যবসায়ীরা বলছেন, জেলায় উন্নত মানের চালকল না থাকা এবং উত্তরাঞ্চলে মোটা ধানের চাষ কম হওয়ায় হবিগঞ্জের ধানের বড় বাজার তৈরি হয়েছে উত্তরবঙ্গে। এছাড়া হবিগঞ্জে ধান রাখার মতো বড় কোনো গোদাম না থাকাও এর বড় কারণ বলছেন ব্যবসায়ীরা। প্রতিদিন প্রায় 100 গাড়ি ধান বিভিন্ন জেলাতে যাচ্ছে। অটোমেটিক ড্রায়ার যে মিলগুলি, এই মিলগুলির সংখ্যা অনেক কম, যে কারণে বাইরে এই কৃষকরা ধান বিক্রি করতে হয়। আমাদের ধান চলে যায় নর্থ বেঙ্গলে যেতেছে, বগুড়া, দিনাজপুর, রংপুর, যে সমস্ত এলাকা যেতেছে। ওইখানে ধান মিল হওয়ার পরে আবার এই চাউলটা আমাদের দেশে আসে। এই কারণে আমি উদ্যোগ নিচ্ছি যে এই রাইস মিলটা করার জন্য, ভিজা ধানটারে যাতে মাংস কম করতে পারে। কারণ অনেকেই
অনেকের জমি আছে কিন্তু তার ধান রাখা যায় না। উত্তরবঙ্গে যাওয়া ধানের একটি বড় অংশ আবার চাল হয়ে ফিরে আসে হবিগঞ্জে। এতে টন প্রতি যুক্ত হয় ৫,০০০ টাকার অতিরিক্ত পরিবহন খরচ। যে অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে ভোক্তার পকেট থেকে। কাজল সরকার, এখন হবিগঞ্জ। তীব্র তাপদাহে অঙ্কুরই শেষ হয়ে গেছে কোটি কোটি চিংড়ি পোনা। নতুন করে শুরু করার চেষ্টাও ব্যর্থ। আর্থিক লোকসানে বন্ধ করা হয়েছে চিংড়ি পোনা উৎপাদন। পটুয়াখালীর কুয়াকাটার সকল চিংড়ি হ্যাচারির পোনা মরে যাওয়ায় কোটি টাকা লোকসানে বন্ধ হয়ে যাচ্ছে একাধিক প্রতিষ্ঠান। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের আর্থিক সহযোগিতার মাধ্যমে পুনর্বাসন করার দাবি ক্ষতিগ্রস্তদের। জসিম পারভেজের তথ্য ও ছবিতে বিস্তারিত। সাগর ও নদী থেকে প্রাকৃতিকভাবে সংগ্রহ করা বাগদা ও গলদা চিংড়ির পোনা স্বল্প মূল্যে কিনে খুলনা, সাতক্ষীরা সহ বিভিন্ন অঞ্চলের ঘেরে চাষ করা হয়, কিন্তু সবসময় মানসম্মত পোনা পাওয়া যায় না। এছাড়া ভাইরাসের সংক্রমণ তো আছেই। এই সমস্যার সমাধানে বিদেশি অর্থায়নে দেশের বিভিন্ন স্থানে চিংড়ি হ্যাচারি তৈরি করেছে সরকার। সম্প্রতি তীব্র তাপ প্রবাহে উৎপাদিত পোনা মরে যাওয়ায় কুয়াকাটার হ্যাচারি মালিকরা দিশেহারা হয়ে পড়েছেন। বছরের শুরুতে সাধারণত হ্যাচারিগুলো প্রস্তুত করা হয় পোনা উৎপাদনের জন্য। মার্চের প্রথম সপ্তাহে নদী থেকে মা চিংড়ি সংগ্রহ ও জীবাণুমুক্ত করে ট্যাঙ্কে রাখা হয় ডিম সংগ্রহের জন্য। ডিম থেকে লার্ভা পরবর্তীতে পোনা উৎপাদন করে ৩০ থেকে ৩৫ দিনের মধ্যে সেই পোনা বিক্রি করা হয় ঘের মালিকদের কাছে। বিক্রির আগ মুহূর্তে তাপপ্রবাহে পোনা মরে যাওয়ায় স্বপ্ন ভেঙে চুরমার হ্যাচারি মালিকদের। এর আগের বার যখন মাছ ভালো হয়েছে, কিন্তু ভালো লাগছে, আমরা বকশিস পাইছি, আমাকে সবকিছুতে ভরপুর ছিল, বোনাসও দিছে, কিন্তু সামনের বার যদি না হয়, তাপমাত্রা যদি এইভাবে থাকে, তাহলে আমাদের অবস্থা অনেক খারাপ হয়ে যাবে। অতিরিক্ত গরম হওয়ার কারণে মাছে খাবার কম খায়, তারপর আস্তে আস্তে মাছ কিছু কিছু করে দিন দিন মারা যেতে থাকে। আধুনিক পদ্ধতিতে পানির মান, চিংড়ির ডিম থেকে পোনা উৎপাদন ও ঘের মালিকদের কাছে তা পৌঁছানো পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করেন হ্যাচারি টেকনিশিয়ানরা। কিন্তু এবার তাদের সব জ্ঞান ও অভিজ্ঞতা মার খেয়েছে তাপপ্রবাহের কাছে। পানির তাপমাত্রা বেড়ে পোনা মরে যাওয়ায় হতাশ তারা। পানির তাপমাত্রা থাকার দরকার ছিল 29 থেকে 30 বা 30.5, সেইখান থেকে আমাদের তাপমাত্রা ঠিক আছে 34, 33, এভাবে ট্যাঙ্কের পানির তাপমাত্রা ঠিক আছে, যার কারণে মাছের খোলও চেঞ্জ করে নাই, মাছে খাবার খায় নাই, আস্তে ধীরে 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 মাছ মৃত্যুর কোলে ঝুঁকে পড়েছে। বিগত বছরগুলোতে সফলতার সঙ্গে চিংড়ি পোনা উৎপাদন করলেও এবছর পোনা মরে যাওয়ায় হ্যাচারি মালিকদের 30 থেকে 35 লাখ টাকা করে লোকসান গুনতে হচ্ছে। অনেক প্রতিষ্ঠানই বন্ধ রেখেছে পোনা উৎপাদন। বেচার আগ মুহূর্তে অতিরিক্ত গরমের কারণে হঠাৎ মাছগুলো আপনার নষ্ট হয়ে যাওয়ার কারণে এবছর প্রায় 20 লক্ষ টাকা প্রথম সার্কেলে নষ্ট। 2 বছরে প্রায় সর্বনিম্ন 70 থেকে 80 লক্ষ টাকা আমাদের লস। এই কারণে আমরা এই রেন উৎপাদন বন্ধ করে দিচ্ছি। মৎস্য অধিদপ্তর বলছে হ্যাচারির মালিক ও শ্রমিকদের প্রশিক্ষণ সহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা দেওয়া হচ্ছে, কিন্তু এবারের পরিস্থিতি সবাইকে চিন্তায় ফেলেছে। এ নিয়ে গবেষণা করে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে অধিদপ্তর। তারা এরকম ক্ষতির সম্মুখীন হচ্ছে তাপের কারণে, এটা আসলে জলবায়ু পরিবর্তনের প্রভাব বলেই আমরা মনে করতেছি। যদিও আমরা মৎস্য অফিস থেকে তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতেছি, কি করলে সেইটা থেকে উত্তরণ হওয়া যায়, যেন একটা শেড দিতে পারে, অতিরিক্ত ফ্যানের ব্যবস্থা করতে পারে, তাপটা যেন একটু আটকানো যায়, সেই ব্যবস্থা যেন তারা করতে পারে। নিয়মিত তাদের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে। দেশের রপ্তানির অন্যতম খাত সাদা সোনা খ্যাত চিংড়ি। ব্যবসা টিকিয়ে রাখতে তাপপ্রবাহে ক্ষতিগ্রস্ত হ্যাচারি মালিকরা সরকারের কাছে প্রণোদনা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন। এখন কলাপাড়া। এবার জানাবো নিত্যপণ্যের দরদামের খবর। খুলনার বাজারে বিভিন্ন গ্রীষ্মকালীন সবজির সরবরাহ বেড়েছে, ফলে কমেছে দাম। তবে বাজার চড়া কাঁচামরিচের। আর চাঁদপুরের বাজারে মুরগির দাম কমলেও দাম বেড়েছে ডিমের। নিত্যপণ্যের আরও খবর জানাতে খুলনার গল্লামারি বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রামিম চৌধুরী, আর চাঁদপুরের ওয়্যারলেস বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী তালহা জুবায়ের। তবে শুরুতেই চলে যাব খুলনায়। রামিম, বিভিন্ন গ্রীষ্মকালীন সবজির দাম কেজিতে কত টাকা করে কমেছে? আর জানছিলাম যে কাঁচামরিচের দাম কিছুটা বাড়তি। কত টাকা কেজিতে বিক্রি হচ্ছে কাঁচামরিচ বর্তমানে, কি দেখছেন সেখানে? অনেক আসলে গত কয়েকদিন ধরেই কিন্তু সবজির যে বাজারে যে দাম সেটি কিন্তু অনেকটাই কম রয়েছে। আজকেও কিন্তু সে একই অবস্থা। আজকে কিন্তু বাজার স্থিতিশীল অবস্থা রয়েছে। গত 2 থেকে 3 দিন ধরে প্রায় একই ধরনের দামই চলে আসছে। এর মূল কারণ হচ্ছে যে এখানে
বিভিন্ন রকম গ্রীষ্মকালীন যে সবজি রয়েছে, বিশেষ করে পটল, তারপর কাঁকরোল রয়েছে, এছাড়াও বেশ কিছু পণ্য রয়েছে যেগুলো কিন্তু গ্রীষ্মকালীন পণ্য, যেগুলো বাজারে এসেছে এবং সরবরাহ বেড়েছে, যার ফলে কিন্তু দাম অনেকটাই কম রয়েছে সবজির দাম। আজকে লাউ প্রতি পিস বিক্রি করা হচ্ছে 15 থেকে 20 টাকায়, যেটি কিন্তু গত সপ্তাহে বিক্রি করা হয়েছে 25 থেকে 30 টাকা করে। এছাড়াও ঢেঁড়স কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে 30 টাকা পর্যন্ত কেজি দরে, যেটি কিন্তু গত কয়েকদিন আগে বিক্রি করা হয়েছে 50 টাকা করে কেজিতে। এছাড়া পটল রয়েছে, পটল কিন্তু আজকে 30 টাকা করে প্রতি কেজি বিক্রি করা হচ্ছে। এবং বেগুন রয়েছে, আজকে বেগুন কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে 40 টাকা করে কেজি দরে। তবে এই যে দাম রয়েছে, এই দাম কিন্তু মোটামুটি নিয়ন্ত্রণে রয়েছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। তবে নিয়ন্ত্রণের বাইরে কিন্তু চলে গিয়েছে এখানকার যে কাঁচামরিচের দাম, সেটি কাঁচামরিচ কিন্তু গত সপ্তাহে কিন্তু বিক্রি করা হয়েছে 80 থেকে 100 টাকার মধ্যে প্রতি কেজি, কিন্তু বর্তমানে আজকে কিন্তু সেই কাঁচামরিচ বিক্রি করা হচ্ছে প্রতি কেজি 200 টাকা করে কেজি দরে। তো এখানে কিন্তু প্রায় 100 টাকারও বেশি কেজিতে বেড়েছে এখানে কাঁচামরিচের দাম। তো সেক্ষেত্রে কিন্তু কিছুটা হতাশা প্রকাশ করেছে এখানকার যারা ক্রেতারা রয়েছেন তারা যেটি বলছেন যে এখানে যে পরিমাণ সবজি রয়েছে, সে যে সবজির দাম দেবে যেভাবে নিয়ন্ত্রণে রয়েছে, কাঁচামরিচের দাম কেন নিয়ন্ত্রণে নেই সে ব্যাপারে কিন্তু তদারকির কথা বলছেন তারা, বাজার তদারকির। তো সাধারণ ব্যবসায়ীরা যারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে সবজি যে দাম রয়েছে তার দাম কিন্তু আরও কিছুটা কমবে সামনে গরম বাড়ার ফলে। তবে এখানে গ্রীষ্মকালীন যে সবজি যে রয়েছে, যেমন কাঁকরোল কিন্তু একদমই নতুন একটি সবজি বাজারে, সেটি কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে 40 থেকে 50 টাকার মধ্যে, যেটি গত সপ্তাহে ছিল কিন্তু 60 থেকে 80 টাকার মধ্যে প্রতি কেজি বিক্রি করা হতো। তবে বর্তমানে কিন্তু সেই সবজির দাম অনেকটাই কমে এসেছে। তো সেক্ষেত্রে যে বিভিন্ন ধরনের যে গ্রীষ্মকালীন যে সবজিগুলো রয়েছে সেগুলো সরবরাহ যদি আবারও বেড়ে যায় তাহলে কিন্তু সরবরাহ বাড়ার কারণে কিন্তু দাম আরও নিয়ন্ত্রণে আসবে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে অনেক খুলনা থেকে সবজি বাজারের সর্বশেষ খবর। খুলনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী রামিম চৌধুরী, জানাচ্ছিলেন সেখানকার গ্রীষ্মকালীন শাকসবজির সর্বশেষ দরদাম। এবার চাঁদপুরের ওয়্যারলেস বাজার থেকে যুক্ত হচ্ছেন তালহা। তালহা, ব্রয়লার মুরগির দাম কেজিতে কত টাকা কমেছে? আর জানছিলাম যে ডিমের দাম কিছুটা বাড়তি, তো সে বিষয়ে কারণ কি বলছেন ব্যবসায়ীরা, কি দেখছেন বাজার ঘুরে? আমি এই মুহূর্তে আছি শহরের ওয়্যারলেস বাজারে। সকাল থেকে যারা বাজার করতে এসেছেন তাদের জন্য কিছুটা হলেও কিন্তু স্বস্তি বয়ে দিচ্ছে মুরগির দাম কমাই। গত সপ্তাহে যেখানে মুরগির ব্রয়লার সহ অন্যান্য যে মুরগি বিক্রি করা হতো তার থেকে কিন্তু আজকের বাজারে কিন্তু 10 থেকে 20 টাকা পর্যন্ত কেজি হতে চলেছে। আমি যদি আপনাকে একটু দামটা জানিয়ে দিই, সেটা হচ্ছে যে ব্রয়লার মুরগি গত সপ্তাহে বিক্রি করা হচ্ছে 210 থেকে 220 টাকা কেজি প্রতি। তো আজকের বাজারে কিন্তু তা 200 টাকা বিক্রি করা হচ্ছে। তাছাড়া কক মুরগির দাম কিন্তু কমেছে 20 টাকা, কমে বিক্রি করা হচ্ছে 330 টাকা। তবে লেয়ার মুরগির দাম কিন্তু একই আছে, অর্থাৎ 350 টাকা দরে কিন্তু বিক্রি করা হচ্ছে। তবে সাধারণ মানুষের জন্য কিন্তু কিছুটা অসুস্থ হয়ে এসেছে। মুরগির দাম কিছুটা কমলেও কিন্তু ডিমের দাম কিন্তু বেড়েছে। গেল সপ্তাহের তুলনায় হালি প্রতি 4 থেকে 5 টাকা দরে বেশি দামে কিন্তু বিক্রি করা হচ্ছে, 50 টাকা হালিতে কিন্তু বিক্রি করা হচ্ছে। আসলে কথা বলেছিলাম এ বিষয়ে, যেটা ব্যবসায়ীরা যেটা বলছেন যে টানা তাপদাহের কারণে কিন্তু অনেক খামারি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এতে করে মুরগির ডিম উৎপাদনের পাশাপাশি অনেক মুরগি কিন্তু মারা গিয়েছে। তো আসলে সবকিছু মিলিয়ে মুরগির ডিমের উৎপাদন কমে যাওয়ার কারণে কিন্তু বাজারে কিন্তু ডিমের দাম কিন্তু বেড়ে গিয়েছে, যার কিন্তু প্রভাব পড়ছে যারা নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত যারা রয়েছে, বিশেষ করে যারা আসলে ডিমের প্রতি সবচেয়ে বেশি নির্ভর, তাদেরই কিন্তু সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে। তো এর পাশাপাশি শহরে বিভিন্ন যে বাজারগুলো রয়েছে সেখানে কিন্তু খাসি এবং গরুর দাম কিন্তু একই রয়েছে। তো অনেক এই ছিল আমার চাঁদপুর থেকে সবচেয়ে। খুলনা ও চাঁদপুর থেকে নিত্য পণ্যের দরদাম জানাচ্ছিলেন সহকর্মীরা। এখন সকালে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথে থাকুন।
বিরতির পরে ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল। 5 বছরেও শেষ হচ্ছে না 443 কোটি টাকা ব্যয়ে নীলফামারীর মাত্র 28 কিলোমিটার সড়ক প্রশস্ত ও সরলীকরণের কাজ। প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, ভূমি অধিগ্রহণে ক্ষতিপূরণ হিসেবে অতিরিক্ত অর্থ হাতিয়ে নিয়ে রাতারাতি অবকাঠামো নির্মাণ করেছে একটি প্রভাবশালী চক্র। তবে জেলা প্রশাসক বলছেন, ফিল্ড বুকের বাইরে কাউকে অতিরিক্ত অর্থ দেওয়ার সুযোগ নেই। আশিকুর রহমান আশিকের ক্যামেরায় আমিরুল বাপ্পির প্রতিবেদনে বিস্তারিত। সরকার এটা কোনো বাজেট দেয় না, ওই বাজে অক্তই করে দেয় ঘর দুয়ার। ওই কিয়া আছে না, ওই একবার ফখরুদ্দিনের আমলে ভাঙিয়ে দিল না ঘর দুয়ার, ওই যন্ত্র আনি হুড় ভাঙি দেয়, কোনো দেয় না। সরকারের ক্ষতি করছে, কার ক্ষতি? আমার ক্ষতি করছে, জনগণের ক্ষতি করছে। দীর্ঘদিনের প্রতীক্ষিত রাস্তার কাজ আটকে থাকায় এভাবেই ক্ষোভ জানাচ্ছিলেন নীলফামারীর ডোমার উপজেলার আমবাড়ি এলাকার 2 বয়োজ্যেষ্ঠ। অর্ধশতাধিক অবৈধ স্থাপনা নির্মাণকারীদের বিরুদ্ধে এরকম ক্ষোভ প্রায় প্রত্যেকেরই। রাস্তা সম্প্রসারণ, সংস্কার বা যে কোনো সরকারি প্রকল্পে যখনই জমি অধিগ্রহণের কথা আসে, তখনই একদল দুর্নীতিগ্রস্ত মানুষ রাস্তার পাশে এরকম অবকাঠামো নির্মাণ করে থাকে। উদ্দেশ্য একটাই, সরকারের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়। যুগের পর যুগ ধরে চলে আসা এই প্রক্রিয়ায় বিরক্ত সাধারণ মানুষ। তাদের দাবি, এসব দুর্নীতিগ্রস্ত মানুষকে ঠেকাতে হবে একটাই উপায়ে, এই ধরনের অবকাঠামো ভেঙে দিয়ে তাদেরকে কোনো ধরনের ক্ষতিপূরণ দেওয়া যাবে না। 2019 সালে নীলফামারীর 3টি জেলা সড়ক প্রশস্ত ও সরলীকরণের আওতায় 28 কিলোমিটার সড়কের কাজ হাতে নেয় সড়ক ও জনপথ বিভাগ। ডোমার উপজেলার বোরাগাড়ি থেকে চিলাহাটি হয়ে পঞ্চগড় জেলার ভাওলাগঞ্জ পর্যন্ত সড়কের কাজের ব্যয় ধরা হয় 443 কোটি টাকা। গত 5 বছরে নীলফামারী অংশের 26 কিলোমিটারের মধ্যে 20 কিলোমিটার রাস্তা প্রশস্ত করা হয়েছে। বাকি 6 কিলোমিটার অংশ নিয়েই বেঁধেছে বিপত্তি। এই 6 কিলোমিটার রাস্তার বেশিরভাগই বাঁক হওয়ায় সোজা করতে তুলনামূলক বেশি জমি অধিগ্রহণ করতে হচ্ছে সরকারকে। গত বছরের 24 সেপ্টেম্বর রাস্তার 2 পাশের 83 একর জমির মালিকদের নিয়ম অনুযায়ী 4 ধারার নোটিশ দেয় জেলা প্রশাসন। আইনত 4 ধারার নোটিশ পাওয়ার পর জমিতে কোনো স্থাপনা তৈরি বা সংস্কারের নিয়ম না থাকলেও অধিক ক্ষতিপূরণের লোভে প্রভাবশালী একটি চক্র রাতারাতি তৈরি করেছে বাড়ি, দোকান সহ অন্তত 50টি অবৈধ অবকাঠামো। এই অ্যাসিন চাষা তুলছে আপনার মনে করেন মাস 6 আগে নীলফামারীর লোক সহকারে বাসাটা তুলার মনে করেন 6 মাসের মতন হচ্ছে। ওগুলা ছাদ দেখিলে বুঝা পাবেন যে এটা রাতারাতির বাড়ি। মোটা অঙ্কে টাকা পাবে, ওই রাস্তা সোজা হবে, মেহেরি বিল্ডিং তাড়াতাড়ি ওই রাস্তাঘাট এদিকে যাবে, জরিপ করে নিয়ে গেল আর তাড়াতাড়ি ওই জমিও একটা জমি কিনিয়া এই 1-1.5 মাসের ভিতর বাড়ি করা সারা। 5 টাকা খরচ করলে 100 টাকা নিবে। প্রায় সব স্থাপনায় ফেলে রাখা হয়েছে 6 মাসেরও বেশি সময় ধরে। কোনোটিতে আবার ঝোলানো হয়েছে অফিসের সাইনবোর্ড ও নিয়োগ বিজ্ঞপ্তি, তাতে যোগাযোগের কোনো ঠিকানা বা ফোন নম্বর নেই। স্থানীয়দের অভিযোগ, জমির মালিকরা নিয়ম মেনে জমি দিতে চাইলেও অধিক ক্ষতিপূরণের লোভে জনপ্রতিনিধিদের সহায়তায় জমি কিনে স্থাপনা তৈরি করেছে একটি চক্র। নাম এসেছে সাবেক জনপ্রতিনিধি সহ বেশ কয়েকজনের, কিন্তু একাধিকবার চেষ্টা করা হলেও তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। গাড়ি ঘোড়া সব উল্টি পড়ছে, রাস্তাঘাট হইলে তো আমার সুবিধা হয়। আমি তো অফিসকে বরাবর বলছি যে পূর্ব সাইডটা বেশি করে নেন, এই জমিগুলো আমার জমি যেহেতু বড় প্লট আছে এগুলো, পশ্চিম ছোট প্লট এগুলা পুরোটার জন্য থাকবে। প্রকল্পের 443 কোটি টাকার মধ্যে জমি অধিগ্রহণের জন্য ব্যয় ধরা হয়েছে 157 কোটি টাকা। প্রকল্প গ্রহণের সময় তৈরি করা ফিল্ড বুকের বাইরে কাউকে অতিরিক্ত ক্ষতিপূরণ দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আর প্রশাসনের কাছ থেকে জমি বুঝে পেলেই বাকি কাজ শেষ করার কথা বলছে সড়ক ও জনপথ বিভাগ। 6 কিলোমিটার সড়কের কাজ বাকি রয়েছে, কারণ এখানে ভূমি অধিগ্রহণ সম্পন্ন হয়নি। তো ভূমি অধিগ্রহণ সম্পন্ন করার জন্য প্রচেষ্টা অব্যাহত আছে। ভূমি যদি আমরা পেয়ে যাই তাহলে অবশিষ্ট 6 কিলোমিটার অংশ আমরা কাজ শেষ করতে পারবো। আমরা 4 ধারা দিয়েছি, ইতিমধ্যেই প্রস্তাব অনুমোদনের জন্য পাঠিয়েছি এবং এটার সমস্ত প্রক্রিয়া অনুসরণ শেষে আমরা এর ক্ষতিপূরণ দেব। এখানে যদি কোনো অবৈধ স্থাপনা উঠে থাকে সে বিষয়ে ক্ষতিপূরণ দেওয়ার কোনো সুযোগ নেই। এই প্রকল্পের মেয়াদ রয়েছে 2025 সালের জুন পর্যন্ত। অধিগ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। আমিরুল বাপ্পি, এখন, ডোমার, নীলফামারী। টাঙ্গাইলের দেলদুয়ারের পরিবেশ বান্ধব বাঁশের তৈরি হস্তশিল্পের চাহিদা ব্যাপক। 100 বছর ধরে ঐতিহ্যবাহী এই শিল্পে কাজ করছেন স্থানীয় বেশ কয়েকটি গ্রামের 1,500-এরও বেশি মানুষ। সংশ্লিষ্টরা বলছেন, সরকারি সহযোগিতায় ব্যবসার পরিধি বাড়ানোর পাশাপাশি বৈদেশিক মুদ্রা আয়েরও সুযোগ রয়েছে।
বিস্তারিত কাউসার আহমেদের প্রতিবেদনে, ছবি তুলেছেন শোভন দাস। টাঙ্গাইল দেলদুয়ারের বর্ণী গ্রামের উদ্যোক্তা মোহাম্মদ নুরুন নবী পারিবারিকভাবে শিখেছেন বাঁশের তৈরি বিভিন্ন হস্তশিল্প তৈরির কাজ। নুরুন নবীর দাবি, তার উৎপাদিত হস্তশিল্পের পণ্য বিদেশে রপ্তানি করে আয় করছেন বৈদেশিক মুদ্রা। তার মতে সরকারের সদিচ্ছায় বিভিন্ন ধরনের প্রশিক্ষণ আর বিনামূল্যে মেশিন দেয়া হলে এই শিল্পে বড় একটি জনগোষ্ঠীর কর্মসংস্থান হবে। এখানে যদি আধুনিক টেকনোলজি আসতো, এখানে 2-3 হাজার মানুষের কাজ করলে সমস্যা হতো না। তখন আমাদের যে বৈদেশিক মুদ্রার যে আছে, এখন সংকট আছে, এটাও তো অনেকটা ঘাটতিটা পূরণ হতো। এ শিল্পের উদ্যোক্তারা বলছেন, উৎপাদিত বিভিন্ন হস্তশিল্প দেশের বড় বড় শপিং মলে সরবরাহ করেন তারা। একসময় স্থানীয় বাঁশ দিয়ে চাহিদা মেটানো গেলেও বর্তমানে তা সম্ভব হচ্ছে না। বেশি দামে অন্য জায়গা থেকে বাঁশ কিনতে হচ্ছে। এখন ব্যবসার পরিধি বাড়াতে দরকার সরকারি সহযোগিতা। নিজেদের শক্তি এবং মনোবল দিয়ে যতটুকু সম্ভব সেটুকু আমরা চেষ্টা করে যাচ্ছি। তো ইনশাল্লাহ আমরা বর্তমানে একটা এই আধুনিক প্রোডাক্টগুলো আপনার বর্তমানে দেশীয় বাজার যথেষ্ট কদর আছে। কিছু কিছু ক্ষেত্রে মেশিনের প্রয়োজন হয়, ওই মেশিনটা আমরা কিন্তু পাই না। আমাদের প্রত্যেকটা আইটেমে কিন্তু হাতে করতে হইতেছে। আর যদি আমরা মেশিন পাই সেক্ষেত্রে কিন্তু আমাদের কাজগুলো আর একটু অন্যরকম ভাবে করা যায়। একটা বাঁশ কেনার নাকি মনে করেন 300 টাকা দিয়ে, আর যে বাঁশ আগে কিনতাম 30-40 টাকা দিয়ে। সরকারে যদি আপনার যে যন্ত্রপাতি কিছু দিত, কিছু সাহায্য সুবিধা করতো, তাহলে ভালো হইতো। শত বছরের বেশি সময় ধরে দেলদুয়ারে ঐতিহ্যবাহী বাঁশের হস্তশিল্পের কাজ করা হয়। বর্তমানে এই পেশার সাথে প্রায় 1,500 মানুষ জড়িত। ছোট বড় কারখানায় পুরুষের পাশাপাশি সমান তালে কাজ করছেন নারীরাও। তবে নিত্যপণ্যের দাম বাড়লেও বাড়েনি এ কাজে শ্রমিকদের মজুরি। কাজ দেখে শিখছি, অনেকে বানায়, গ্রাম দিয়ে বানায়, বাড়িতে বানায়, এখানে দেখে শিখছি। দিন 400 টাকা করে দিন করি, কাজ করি। আগে 220 টাকা দিত, এখন 250 টাকা দেয়। বাড়লে তো ভালোই হয়। আমার মহাজনে হলো পুষে হারলে সাঙ্গ বাড়িয়ে দিব, মহাজনের চলা যদি তাহলে আমাকে তো আর বাড়িয়ে দিয়ে হারবো না। যদিও বাঁশের এই হস্তশিল্প এবং এর উদ্যোক্তাদের সুনির্দিষ্ট তথ্য নেই ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশনের জেলা কার্যালয়ে। তবে আবেদন করলে নিয়ম অনুযায়ী সহযোগিতার আশ্বাস তাদের। আর এই শিল্পে সরকারি সহায়তা পেলে বৈদেশিক মুদ্রা আয় সম্ভব বলে মনে করেন অর্থনীতিবিদরা। যে ধরনের প্রশিক্ষণ দেওয়া সহযোগিতা করা দরকার এবং আর্থিক যে ঋণ সহায়তাকরণ যদি আমাদের নীতিমালার মধ্যে পড়ে তাহলে আমরা করব ইনশাআল্লাহ। ট্রেনিং দেওয়া, বিভিন্ন ধরনের নকশা প্রোভাইড করা এবং বিশ্ববাজারে বাংলাদেশ সহ বাইরের অন্যান্য দেশে এটার একটা বিজ্ঞাপন প্রচারণার মাধ্যমে যদি একটা বাজার তৈরি করে দেওয়া যায়। জেলা প্রশাসকের আশ্বাস, এই হস্তশিল্পের পণ্যের উৎপাদনে নতুন নতুন ডিজাইনের উপর প্রশিক্ষণ ও রপ্তানির ক্ষেত্রে সহযোগিতার প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান, আর্থিক অনুদান প্রদান, পরামর্শ প্রদান, এই কাজগুলো আমাদের এই প্রসিদ্ধ পণ্য প্রচার ও প্রসার কার্যক্রমেরই একটা অংশ। তারা আমাদের সাথে যোগাযোগ করলে তাদেরকে যেভাবে সাপোর্ট দেওয়া প্রয়োজন জেলা প্রশাসন নিঃসন্দেহে সেটি করার জন্য প্রস্তুত রয়েছে। বংশ পরম্পরায় দেলদুয়ারের বর্ণী, প্রয়াগজানি, কোপাখি সহ বিভিন্ন গ্রামে হস্তশিল্পের কাজ হয়। বাঁশ দিয়ে তৈরি করা হয় বাস্কেট, টেবিল ল্যাম্প, ফলের ঝুড়ি, টিস্যু পেপার, গয়নার বাক্স, জানালার পর্দা, ওয়েট পেপার সহ নানা ধরনের শৌখিন পণ্য। এখন টাঙ্গাইল। এখন সকালে নিচ্ছি আরেকটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। হেলিকপ্টার বিধ্বস্তে প্রেসিডেন্ট রাইসি সহ 9 জন নিহতের ঘটনায় ইরানে চলছে 5 দিনের শোক। আজ দুপুরে তাবরিজে অনুষ্ঠিত হবে নিহতদের প্রথম জানাজা। বুধবার রাজধানী তেহরানে শ্রদ্ধা নিবেদন করবেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। 5 শহরে জানাজা শেষে বৃহস্পতিবার বিকেলে মাশহাদ শহরে দাফন করা হবে ইব্রাহিম রাইসিকে। এদিকে মর্মান্তিক এই দুর্ঘটনায় আনুষ্ঠানিকভাবে শোক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ইরানের জনগণের গণতন্ত্র ও মৌলিক স্বাধীনতা রক্ষায় নতুন নির্বাচিত প্রেসিডেন্টের সঙ্গে কাজ করতে আগ্রহী জো বাইডেন সরকার। যদিও হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না বলে দাবি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর। আগামী 28 জুন ইরানের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের দিন ঘোষণা করেছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির
নিহতের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে। এটা কি নিছক একটা দুর্ঘটনা নাকি পেছনে রয়েছে গভীর কোনো ষড়যন্ত্র? ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফের অভিযোগ, রাইসির মৃত্যুর জন্য যুক্তরাষ্ট্র দায়ী। আর এই ঘটনার সঙ্গে ওয়াশিংটন জড়িত নয় বলে সাফাই গিয়েছে ইসরায়েল। জাহানারা ভুইয়ার প্রতিবেদনে বিস্তারিত। গাজা ইস্যু ঘিরে যখন মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তুমুল উত্তেজনা, তখন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহতের ঘটনাকে সহজভাবে দেখছেন না অনেকেই। জনপ্রিয় এই নেতার মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছে না ইরানের জনগণ। সেই সঙ্গে মুসলিম বিশ্বেও নেমে এসেছে শোকের ছায়া। এ নিয়ে যুক্তরাষ্ট্রের দিকে আঙুল তুলেছেন ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি খবরে উঠে আসে এ তথ্য। জাভেদ জারিফের দাবি, ইব্রাহিম রাইসি নিহতের অন্যতম কারণ যুক্তরাষ্ট্র, আর তাদের এই অপরাধ ইরানের ইতিহাসে আজীবন লেখা থাকবে। হামাস ইসরায়েল চলমান যুদ্ধে বরাবরই ফিলিস্তিনিদের পক্ষে কাজ করেন ইরানের এই নেতা। পশ্চিমাদের ষড়যন্ত্রে প্রত্যক্ষ পরোক্ষভাবে বাধা দেন তিনি। হুঙ্কার তোলেন গাজা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে। এসব ঘটনা আমলে নিয়ে অনেকের মনে প্রশ্ন জেগেছে, ইরানের প্রেসিডেন্ট নিহতের বিষয়টি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো ষড়যন্ত্র? ইউরোপিয়ান পার্লামেন্টের সাবেক সদস্য নিক গ্রিফিনের অভিযোগ, গাজা কিংবা ইরান ইস্যুতে ইসরায়েলের জাতীয় গোয়েন্দা সংস্থা মোসাদ জড়িত। আর বিষয়টি মোটেও আশ্চর্যের নয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লেখা খুদে বার্তায় তিনি বলেন, আজারবাইজানে বাঁধ উদ্বোধন শেষে রাইসি নিজ দেশে ফিরছিলেন, আর তার এই সফরের মধ্য দিয়ে দুটি শিয়া রাষ্ট্রের সম্পর্কের উন্নয়ন ঘটার সুবাতাস পাওয়া যায়। নাগর্ণ কারাবাখ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে দীর্ঘ সময় ধরে চলে আসা এই দ্বন্দ্ব কিছুটা শিথিল হতে পারে। তবে এতে ইসরায়েলের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা রয়েছে, কেননা আর্মেনিয়ার যোদ্ধাদের কাছে ড্রোন ও অন্যান্য অস্ত্র বিক্রি করে আর্থিকভাবে লাভবান হয় ইসরায়েল। এছাড়া পশ্চিমাদের সরবরাহ করা নকশায় তৈরি ইরানি হেলিকপ্টারে সফর করছিলেন ইব্রাহিম রাইসি, যা কোনোভাবেই তার জীবনের জন্য নিরাপদ বলে মনে করেন না অনেকে, যদি এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি তেহরান। এদিকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহতের সঙ্গে যুক্তরাষ্ট্র জড়িত নয় বলে সাফাই গিয়েছে ইসরায়েল। সোমবার আনুষ্ঠানিক বক্তব্যে নিজেদের অবস্থান পরিষ্কার করে তারা। জাহানারা ভুইয়া, এখন বিশ্ব। হামাস ইসরায়েল যুদ্ধের এই পর্যায়ে এসে কারা এগিয়ে, হামাস নাকি ইসরায়েল? যুক্তরাষ্ট্র আসলে কি চায়? কেন ইসরায়েলের পিঠ থেকে হাত সরিয়ে নিচ্ছে তারা? এসব প্রশ্নের উত্তর নিয়ে মার্কিন সামরিক গবেষক জন স্পেন্সার দেশটির গণমাধ্যম সিএনএনের কাছে একটি সাক্ষাৎকার দেন। তার মতে, দুই পক্ষের যুদ্ধক্ষেত্রের এই পর্যায়ে এসে যুক্তরাষ্ট্র যেই ভূমিকাটা পালন করছে সেটা নিঃসন্দেহে গোটা বিশ্বের জন্য একটি টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে। জাহানারা ভুইয়ার প্রতিবেদনে বিস্তারিত। গেল ৭ অক্টোবর হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে আসছেন মার্কিন সামরিক গবেষক স্পেন্সার। তাই যুদ্ধ নিয়ে তার রয়েছে দূরদর্শী মন্তব্য। স্পেন্সার বলেন, যুদ্ধের শুরুতে সশস্ত্র গোষ্ঠী হামাসকে ধ্বংস করতে ইসরায়েলকে সহায়তা করেছে যুক্তরাষ্ট্র, অর্থ ও সামরিক সহায়তাও দিয়েছে তারা। তবে এত কিছুর পরও দীর্ঘ ৭ মাসেও হামাসের কিছুই করতে পারেনি ইসরায়েল। তাদের চোখের সামনেই মাসের পর মাস বন্দীদের আটকে রেখেছেন তারা। একের পর এক প্রতিহত করছে ইসরায়েলি অভিযান। এই ব্যর্থতা ঘুচাতে যখন নতুন ফোন দিতেছে ইসরায়েল, তখন আর বন্ধু যুক্তরাষ্ট্রকে পাশে পাচ্ছে না। তেল আবিব বলছে, রাফায় লুকিয়ে রয়েছে হামাস সদস্যরা। এছাড়া এই রাফা দিয়ে মিশর থেকে অস্ত্রগোলা বারুদ নিয়ে আসে তারা। তাই হামাস নির্মূল করতে চাইলে রাফায় বড় ধরনের সামরিক অভিযানের কোনো বিকল্প নেই। তবে রাফায় সামরিক অভিযানের বিষয়ে কোনোভাবে ইসরায়েলকে প্রশ্রয় দিচ্ছে না যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, রাফায় লাখো ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে। সেখানে সামরিক অভিযান চালানো মানে বেসামরিক ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা করা, যা কোনোভাবে সমর্থন করতে পারে না যুক্তরাষ্ট্র। তাই রাফায় অভিযানের বিষয়ে ইসরায়েলকে বাধা দিচ্ছে। শুধু যুক্তরাষ্ট্রই নয়, জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিভিন্ন মহল থেকেও এই বিষয়ে চাপ রয়েছে ইসরায়েলের ওপর। মার্কিন সামরিক গবেষক জন স্পেন্সারের মতে, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত ইতিহাসে বড় ধরনের বিপ্লব ঘটাতে পারে। কারণ হিসেবে তিনি বলেন, যুদ্ধের এই পর্যায়ে এগিয়ে রয়েছে হামাস, আর ইসরায়েল হামাসকে ধ্বংস করতে চেয়েও তা কোনোভাবে পেরে উঠছে না। তবে পশ্চিমারা এখন যেভাবে ইসরায়েলের হাত পা বেঁধে ফেলছে, এতে নিঃসন্দেহে বলাই যায় এ যুদ্ধে হামাসের জয় অনেকটাই নিশ্চিত। জাহানারা ভুইয়া, এখন বিশ্ব।
শেষ করছি এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।